এটা সরাসরি বাংলা করে উনি একটু মানুষ একটু বড় করে বলছে, আমিও একটু সহজ বাংলায় বলছি। বিয়ে সবার জন্য কি ফরজ না সুন্নত? দেখেন অবস্থা, বুঝতে পেরেছেন? এই জন্যই সারাটা ময়মনসিংহ ঘুরতেছে। এক কথায় আমাদের এরা কিন্তু লিডার, ইউ আর দ্য লিডার অফ দ্য সোসাইটি। মানে আপনারা কিন্তু সাধারণ মানুষ নন, জনগণের ভোটে নির্বাচিত লোক। এবং এই লিডারদের মধ্যে প্রায় 60% এক বাক্যে বলে হচ্ছে বিয়ে করা ফরজ। এইটা একটি ভুল শব্দ। প্রথমত এইটি আপনারা জানান, বিয়ে করা ফরজ না সুন্নত? এর বিষয়টা আমি ইঙ্গিতে বলেছি। বিয়ের বিষয়টি হচ্ছে এটা একটি সামাজিক প্রথা, এবং এই প্রথাটি সামাজিক বন্ধন এবং সমাজের সংহতি এবং সমাজের অস্তিত্ব রক্ষার জন্য এটা অত্যন্ত জরুরি। কিন্তু এটা ফরজ নয়, এটি ফরজ নয়, এটা জরুরি। আপনার যেমন ফরজে কিফায়া যেমন আসে, জানাজার নামাজ সমাজের 10 জনের মধ্যে একজন আদায় করলে সবাই ছক হয়ে যায়, অনেকে বলে থাকে যেটা ফরজে কিফায়া, এটা কিন্তু সেটাও না, এটা কিন্তু সেটাও না। কি দাঁড়ালো? তাইলে এত বছর বয়স কত হয়েছে? কারো 50, 60, এই বছর পর্যন্ত আমরা জেনে আসলাম একটা ভুল বিষয়। এটা ছড়াই দিবেন কবে? মানুষ জানবে কবে? এটা অদ্ভুত বিষয়। এত ধর্মসভা হয়, কখনো এই কথাটা বলে না, কারণ বললে পরে এটার সমস্যা বলছে না বিয়ে মানে মানুষের জীবনে বিয়ে করাটা ফরজ না। এইটি ফরজ শব্দ আপনি ইউজ করে এটা অপরাধ করবেন না, যেটা ফরজ সেটাই বলতে হবে। এইটি হলো কখনো কখনো প্রয়োজন হলে এটা ওয়াজিব, কিন্তু এটি হলো সুন্নাত। সুন্নতকে সুন্নতের দৃষ্টি দেখতে হবে, তো ফরজকে ফরজের দৃষ্টি দেখতে হবে। তার মানে কি, কেন এটা ফরজ করা হয় না এইটিও আপনি বুঝতে হবে। কারণ একদিকে বলছে যার সামর্থ্য নাই সে যেন রোজা রাখে, মানে তোমাকে বিয়ে করতে নিষেধ করা হচ্ছে। আপনি বলেন আমাকে, এখন এই মানসিকভাবে তো গিয়েছেন। প্রথম হলো সবাই জানলেন যে এটা ফরজ নয়। দ্বিতীয়ত হলো বিয়ে করতে নিষেধ করা হচ্ছে, তুমি যেন রোজা রাখো যদি তোমার সামর্থ্য না থাকে। সামর্থ্য তার রূপ হলো 3টি, একটা হলো আর্থিক, একটা মানসিক, একটা শারীরিক। আপনি বলেন যাদের মেয়ে হাত তুলছিলেন, কোন মেয়েকে শারীরিক যোগ্যতা নাই এমন ছেলের কাছে বিয়ে দেবেন নাকি? একটু জোরে বলেন। মানে শারীরিক যোগ্যতা মাস্ট। খাওয়াইতে পারবেন না, একদম না খাওয়াই রাখবে। আর্থিক যোগ্যতা বিয়ে দেবেন নাকি? আর মানসিক পাগলের কাছে অনেকে বিয়ে দেয়। সাবধান, পাগল তার সন্তান ভালো করার জন্য বলে যে ভালো হয়ে যাবে, মানসিক রোগী বিয়ে করলে ঠিক হয়ে যাবে, এইটা ধারণা করেন কে কে? হাত তুলেন। বিয়ে করলে ভালো হয়ে যাবে? আমি জানি এর মধ্যে 2-1 থাকতে পারে যারা বিয়ে দিয়েছেন। অসম্ভব। বিয়ে করলে কোনোদিন মানসিক রোগী ভালো হওয়ার কোনো কারণ নাই, কারণ বিয়ের মধ্যে এমন কোনো মেডিসিন নাই যে মেডিসিন খাইলে একটা পাগল ভালো হয়ে যাবে, মানসিক রোগী ভালো হয়ে যাবে। সেই মানসিক রোগী ভালো হওয়ার মূল হলো, মানসিক রোগী ভালো হওয়ার মূল জায়গাটা হলো তাকে কাউন্সেলিং করতে হবে, ডাক্তারের সাথে আলোচনা করতে হবে, ডাক্তারের সাথে। সেখানে যে মেডিসিন দরকার সেটা দিতে হবে। বিয়ের সাথে এটার কোনো সম্পর্ক নাই। তার মানসিক রোগীর কাছে মেয়ে যারা হাত তুলছিলাম কন্যা সন্তান আমি সব একটু এরকম না করতে হবে। আমি বিয়ে কি দিব? হাত তুলে বলেন। তাহলে শারীরিক যোগ্যতা না থাকলে বিয়ে দেওয়া যাবে না, মানসিকভাবে যোগ্যতা না থাকলে বিয়ে দেওয়া যাবে না, বিয়ে করাও যাবে না। আর আর্থিকভাবে সামর্থ্য না থাকলেও বিয়ে করা যাবে। এইটি হলো বিবাহ সংক্রান্ত অনুশাসন। তাহলে বাল্য বিবাহের ক্ষেত্রে হলো শারীরিক বিষয়। এটি বড় না ছোট হয়েছে, কে বড় হয়েছে বলবে কে? কে বলবে? মা। আপনি জুড়ে বলেন একটু বেশি। এইটার পক্ষে কে কে আছেন? হাত তোলেন। যে মা বলবে এর পক্ষে কে কে আছেন? কই কেউ তো বেশি করে হাত তোলে না, তো কনফিউশন আছে যে বুঝছে যে হিসাব ভিন্ন কথা বলবে, এই জন্য কেউ হাত তোলে। এই মা বলছে এই ধারণা নিয়ে আমরা সারা জীবন চলছি। তাহলে ছেলে বড় হয়েছে এটা বলবে কে? বাবার সাথে কি মেয়েদের সাথে মাদের সম্পর্ক হয়? এখানে সব বাবারা আছে, আমি আমার কোনো ছেলে সন্তান নাই, বাবারা বলেন তো এই সম্পর্কে কি হয়? ছেলে বড় হয়েছে এই সম্পর্কে আমাদের ছেলেদের সাথে হয়? কি অদ্ভুত বিষয়। ছেলেকে বড় হওয়া দেখে আমাদের নির্দিষ্ট বয়স অনুযায়ী, তার বালেক হওয়ার লক্ষণ অনুযায়ী, বড় হওয়া অনুযায়ী মেয়েদেরও আমরা তাই দেখি। তারপরও সেই জিনিস সম্পর্কে সারা বিশ্বে সবখানে সার্টিফিকেট দেখে, চাকরিতে সার্টিফিকেট দেখে।
যে জিনিসটা মারা বলছেন এই কারণে মেয়ে বড় হয়েছে, এটি একটি ভুল কথা। কারণ শিশু যেমন বালিকা হয়, বালিকা থেকে যুবতী হয়, এমন একটি সময়ে যুব সন্ধিক্ষণ এটা বলতে পারি, বা আমাদের সন্ধিক্ষণের সময়টা যখন মেয়েদেরকে বলা হয় বড় হয়েছে, সেটা কোনো বড় হওয়া না, খালি একটা পর্যায়ে থেকে আরেকটা পর্যায়ে যাওয়া। ওই সময় কোন বাচ্চার পক্ষে ক্লাস 5 পরে 6 পরে যে বাচ্চা, সেই বাচ্চা 4 পরে বাচ্চা বিবাহযোগ্য হয়েছে, এটিকে আপনারা ধারণা করতে পারেন? ক্লাস 4 বাচ্চা বিবাহযোগ্য? যে যে কথাটা আপনারা বলতে চাচ্ছেন বিয়ের যোগ্য হয়েছে, সেটা ক্লাস 4 সম্মিলিত হয়, ক্লাস 5 হয়। ক্লাস 5 এর কোনো বাচ্চাকে বিবাহযোগ্য? তার অনেক রকম ক্রিয়াকাণ্ড, অনেক রকম বাল্য বিবাহের যে কারণে শারীরিক ভেঙে যাওয়া, গর্ভকালীন সময় অসুবিধা হওয়া, বিকলাঙ্গ শিশু জন্ম দেওয়া, তার নিজের মৃত্যুবরণ করা, সমস্ত কিছুর সাথে জড়িত। এবং এইটি অ্যানালাইজ করেছে কে? ডাক্তার। সারা বিশ্বের সমস্ত ডাক্তার মিলে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে মেয়েটি বালেগ হওয়ার সর্বনিম্ন বয়স 18। যদি এরকম চিন্তা করা হয়, মাননীয় প্রধানমন্ত্রী আলোচনা চলছে, গার্জেন যদি 16 পরে করবে, না হলে করবে না, কিন্তু বালেগ হওয়ার জন্য এই সার্টিফিকেট, ডাক্তারি সনদপত্র ছাড়া কোনো শারীরিক যোগ্যতা গ্রহণীয় নয়। কোনো আর্মিতে যেতে পারবে, আমাদের সার্ভিসে আসতে পারবে, কোথাও যাই দাঁড়াতে পারবে। ডাক্তার যদি দেখে সে অযোগ্য, সে কোনো চাকরি পাবে? এটাও এক ধরনের সেই বিষয় যে সারা বিশ্বের সবাই ঠিক করেছে মানুষের সন্তান ধারণের সবচেয়ে যোগ্যতম সময় হলো কমপক্ষে 20 বছর, তাহলে বিয়ের সময় হলো 18 বছর। এবং এইটি হলো ওইখান থেকে আসে যে শারীরিকভাবে যোগ্য নয় সেই জন্য রোজা রাখে। সুতরাং সেই হাদিস, সেই অবস্থা থেকে কিন্তু শারীরিকভাবে যোগ্যতা অর্জনের জন্য যে বয়সটি কমপক্ষে দরকার, তার বাইরে বিয়ে দেওয়া যাবে। তাহলে আমি আমার কন্যা সন্তানকে বিয়ে 18 বছর আগে দেওয়ার প্রশ্ন করি না। আমি কিন্তু শপথ বাক্য পাঠ করেছি, যদিও একটি শব্দ আছে, এখন মেয়েটি 18 বছর হওয়ার আগে যদি বিয়ে করার জন্য যদি পালিয়ে যায়, তাহলে কি করবো? পালিয়ে গেলেও ফিরিয়ে আনার চেষ্টাটা আমি করবো, এবং আমি অবশ্যই করবো, এবং যেভাবে ফিরিয়ে আনা যায় আমি করবো। 18 বছর হলে তাকে সিদ্ধান্ত গ্রহণের জন্য আমি স্বাধীনতা দিতে পারি, তার আগে নয়। সুতরাং শারীরিক ওই যোগ্যতা অর্জনের বিষয়টা কিন্তু হাদিস সম্মত ভাবে কিন্তু প্রযোজ্য। কিন্তু এটা গেল, তাহলে কি আমরা কি মেয়েকে বিয়ে দেবো? যাদের মেয়ে আছেন হাত তোলেন, আবারও কি বিয়ে দেবেন 18 বছর আগে? তাহলে মানসিক প্রস্তুতি হয়েছে, বিয়ে সম্পর্কে ধারণাটা হয়েছে? এটা কি আপনারা আপনাদের এলাকায় ওয়ার্ডে আলোচনা করবেন? আপনার ওয়ার্ডের সব মানুষ জেনে ফেলবে? কয়দিন লাগবে জানাইতে? কয়দিন লাগবে? 5 দিনের মধ্যে সবাই জানাই দেবেন, সমস্ত মানুষের মধ্যে আলোচনা করবেন। তাহলে এইটি আমি কিন্তু আপনাদের মাধ্যমে, আপনারা আজকে আমাদের ডেপুটি কমিশনার, জেলা প্রশাসক, আমি শুধু ব্যক্তি নই, আমি জেলা প্রশাসক হিসেবে আপনারা কিন্তু আমার অ্যাম্বাসেডর হলেন। অ্যাম্বাসেডর বুঝেন তো? রাষ্ট্রের অ্যাম্বাসেডর কি? রাষ্ট্রের কথাটা এমবাসি বিভিন্ন দেশে পৌঁছায় দেয়। ঠিক সেইভাবে আই অ্যাপয়েন্ট ইউ, মানে আমি আপনাদের নিয়োগ করলাম আমার অ্যাম্বাসেডর হিসেবে। এই অ্যাম্বাসেডর তার এলাকায় সব আমার কথাগুলো পৌঁছে দেবেন, আপনাদের যতগুলো সালিশ দরবার সবখানে, ঠিক আছে? আর দ্বিতীয় হলো যৌতুক। যৌতুক দেওয়ার পরে সন্তান ভালো আছে এমন কোন কন্যা কি আছে নাকি? যৌতুক যে নেয়, সে যৌতুকের টাকাটা শেষ হওয়ার পরে আবার যৌতুক নেবে না, এমন কোনো গ্যারান্টি আছে নাকি? যৌতুক দেওয়ার কারণে খারাপ চেহারা ভালো হয়ে যায় নাকি? অথবা যৌতুক দেওয়ার কারণে প্রথমত বিয়ে করে তারপরে অত্যাচার শুরু করে এমন কোনো রেকর্ড নাই। তাহলে যৌতুক কোনো বিবাহের শর্ত হতে পারে না। আমি অন্যদের কাছে যাব না। ছেলে সন্তান বিবাহযোগ্য কার কার আছে? ছেলে সন্তান কয়েকদিন আগে আমাদের ফারুক সাহেব, আমাদের উপজেলা চেয়ারম্যান, ছেলে সন্তান বিয়ে করিয়েছে, যৌতুক বিয়ে। ছেলে সন্তান এখন বিবাহযোগ্য ছেলে সন্তান কার কার আছে? কারো আছে নাকি? 1 2 3 4 5 6 7। আপনি কি করেন মেম্বার সাহেব? না, ছেলে কি করে? আইন ভালো, ভেরি গুড, লয়ার। তাহলে সব ছেলের কন্যা সন্তানের ভিতরে জানেন তার একটি ভালো যোগ্য ছেলে আছে। আমাদের পরিচিতের মধ্যে যদি ভালো মেয়ে থাকে তাহলে কোনো অসুবিধা নাই নাকি? যদি থাকে এবং ছেলে যদি রাজি থাকে, আপনাকে কিন্তু চিন্তা করতে পারেন। আপনি কি যৌতুক দিবেন নাকি? নেবেন না? ভেরি গুড। আর হাত তোলা একজন।
আপনি তো সন্তান এত বড় হওয়ার কথা না, আছে নাকি? ভেরি গুড। কি করে? হ্যাঁ, ডিগ্রিতে পড়ে সে বিবাহযোগ্য হয়েছে, বয়স অনুযায়ী হয়েছে, কিন্তু এটাতে বিয়ে দেওয়ার সময় না। বিয়ে দেবেন আপনি? তাহলে তো এখন বিয়ে দেওয়ার একদম যোগ্য, মানে আর্থিকভাবে যোগ্য, শারীরিকভাবে যোগ্য হয়েছে, আর্থিকভাবে যোগ্য হয়েছে, এমন সন্তানের কথা বলেছেন। তাহলে যারা হাত করেছেন, আপনি সন্তানকে বিয়ে যৌতুক নেবেন? এই ছেলের বউকে আপনার সাথে থাকে? ভেরি গুড, খুব ভালো। তাহলে মূল বিষয়টা আসি, যৌতুক নিয়ে আমাদের ইসলাম সম্মত পন্থা কি? ইসলাম সম্মত পন্থা হলো মেয়েকে যৌতুক নয়, পণ দিতে হবে। আর আমরা কথা করলাম উল্টা, যে ছেলেকে যেহেতু যোগ্য, একটা ভ্যান আছে, ছেলের একটা ভ্যান আছে, দাম কত? দাম 50,000। ছেলের 2 কানি জমি আছে, দাম কত? দাম 60,000। ছেলের বাড়িতে ভালো একটা টিনের ঘর আছে, টিনের ঘরে কি ছেলে ঘুমায় না? আমার মেয়ে এখানে যায় ঘুমাবে নাকি? তাইলে তার যেহেতু ভালো একটা টিনের ঘর আছে, 2 কানি জমি আছে, ভালো চেহারা আছে, তাহলে তার জন্য মোটরসাইকেল চিত্তকার হিসাব করেছে আমরা। এই দিকে মেয়েটিকে পাঠানোর পরে মোটরসাইকেল যদি কোনোখানে পুড়ে যায়, অত নষ্ট হয়, কি হবে? পরে আবার মোটরসাইকেল চাই। কোনোভাবে কেউ যৌতুকে সন্তানের কোনো সুখ কিনা সম্ভব নয়, এটি 1 নম্বর সিদ্ধান্ত। কারণ এটি হলো উল্টা, যেখানে মেয়ের সম্মানের সাথে সম্পর্কিত হলো তার বিবাহ পণ, সেখানে উল্টা আমরা যারা আমরা এই ধর্মাবলম্বী আমরা কিভাবে নেই আমরা কিন্তু জানি না। যদি এরকম হয়, আমার সাথে কন্যা সন্তান, আমার সম্পত্তির অধিকার আমার কন্যারা পাবে, এই অংশ যখন যাবে তো যাবে, কিন্তু আমার সন্তানের সুখের জন্য আগে যৌতুক দিয়ে তার জীবন যাপন করার জন্য সুবিধা করে দেব, এইটি কিন্তু ধারণাগত ভাবে একটি ভুল ধারণা। এবং যৌতুক যে লোকটি নেয়, জেনে রাখবেন আবশ্যিকভাবে সে একজন লোভী মানুষ। এইখানে আমার ভিতরে ভিতরে লোভ অনেকেরই আছে, আমাদেরও হয়তো আছে, কতটা লোভ আছে আমরা জানি, কিন্তু ভিতরে তলায় দেখলে বুঝি আমার কোনখানের মধ্যে লোভ লাগতেছে, কোথায় আমি উদার আছি, অনেক সময় বুঝি না। কিন্তু এই ক্ষেত্রে তো কষ্ট, যখন আপনি টাকাটা চাবেন, কি কি দিবা আগে বলো, কি কি দিবা আগে তো বলো। কোনো বাড়িতে যদি দাওয়াত দেয়, তারপর যদি বলেন তুমি কি মুরগি খাওয়াবা, না মাছ খাওয়াবা, নাকি ছোট মাছ দিবা, নাকি শুটকি মাছ দিবা, নাকি পোলাও করবা, নাকি খাসি করবা, নাকি ফিন্ডি করবা, ইত্যাদির আগে হিসাব দিয়ে যদি বলা হয়, তাহলে দাওয়াত আমি কবুল করবো, নাহলে করবো না। এটা কিরকম বলবো না স্বাভাবিক? এই দাওয়াতে এই লোকটি কেমন হবে? ভালো হবে? হ্যাঁ, দাওয়াত তো দেবেন আপনি, আপনি ভালো করে খাওয়াবেন, ঠিক আছে, কিন্তু যদি আগে থেকে বলা হয় সে একটা লোভী মানুষ। কোন লোভী মানুষ কারোর জন্য কখনো সুখ বয়ে আনতে পারে না। উচ্চাকাঙ্ক্ষী মানুষের কথা কিন্তু বলে নেই, বলছি লোভী মানুষ। লোভী মানুষ এবং স্বার্থপর মানুষ তার নিজের পরিবারের জন্য কোনোভাবেই ভালো কিছু নিয়ে আসে না। তারা কিন্তু তার সন্তান বলে আমার বাবা ভালোই, কিন্তু কিপটা, এই শব্দ কিন্তু আমরা পরিচিত। ভিতরে ভিতরে হাজবেন্ডকে তার ওয়াইফ বলে, ঘনিষ্ঠ বান্ধবীর কাছে শুনতে বোঝা যাবে ভালোই তো উপরে দেখো তো, তোমরা তার জানো না, ভিতরে ভিতরে খুবই খারাপ। ও অল লোভের কোনো সীমা নাই, এগুলো আলোচনা হয়। মেয়েদের মধ্যে এটা থাকতে পারে না তা নয়, কিন্তু সেই মেয়েরা যৌতুকের মূল নিয়ামক ভূমিকা পালন করে না। সুতরাং যৌতুক দেওয়া এবং নেওয়া, যদিও মনে করে শাশুড়ি যাচ্ছে, আসলে কিন্তু শাশুড়ি চায় না। ওই সমাজ কাঠামোর মধ্যে পুরুষ এটা নিয়ন্ত্রণ করে এবং পুরুষই কিন্তু ওইভাবে অ্যারেঞ্জমেন্ট করে যে কতটা যৌতুক পাওয়া যাবে, কত টাকা পাওয়া যাবে। তাহলে যৌতুক দিয়ে যদি সুখ কিনা যায় না, যৌতুক দিয়ে যদি আমাদের কিছু কিনা সম্ভব নয়, সুতরাং যৌতুকও আমাদেরকে বন্ধ করতে হবে। এই ক্ষেত্রে একটি সংশোধনী আমার আছে, আমি আমার শুধু একটা জায়গায় বলতে চাই, আমি আমার সন্তানের ক্ষেত্রে, ছেলে সন্তানের ক্ষেত্রে যৌতুক নিব না। এই বিষয়টাই আমরা একমত হতে পারি। আমরা কি একমত? আমরা তাহলে এই কয়েকটি বিষয়ে আপনাদের কোনো অভিজ্ঞতা আছে? যৌতুক নিয়ে কোনো প্রবলেমের কোনো অভিজ্ঞতা আছে আপনার? আপনাদের আমাদের কাছে যৌতুক সংক্রান্ত অনেক অভিযোগ আসে, বিশেষ করে কোর্ট থেকে যে তদন্তগুলি আসে যৌতুকের আসে। এখানে দেখা যায় যে
এই যৌতুকের জন্য প্রথম এটার কারণ হচ্ছে মেয়েটা একবারে অল্প বয়স বাল্য বিবাহ। বিয়ার পর যখন দেখা যাচ্ছে সে সংসারের কাজকর্ম করতে পারে না, অসুস্থ থাকে, তখনই শ্বশুর শাশুড়ি স্বামী তার কাছে যৌতুক চায়। যৌতুকের জন্য তাকে মারপিট করে, পরে তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেয় যে 50,000 টাকা যৌতুক না দিলে তোকে নিব না। তখনই সে বাধ্য হয়ে কেস করে। এরকম বহরহ আমাদের কাছে যৌতুকের কেস আসছে স্যার। জি স্যার, এইভাবে আমরা ডিল করি। সামাজিক সমস্যা জি স্যার, একটা সামাজিক সমস্যা স্যার। এই যে যৌতুকের মামলা একটা হবে না যদি সমাজে এই ধারণা প্রতিষ্ঠা করা যায় যে কেউ এখন বিয়েতে কাউকে যৌতুক দেওয়া হয়। সুতরাং যৌতুকের মামলা এটা কিন্তু একটা এখন ব্যবহার করা হচ্ছে। যৌতুকের কথা নাই, কিন্তু বলছে অমুক সালিশে অমুক সময় অমুকের সামনে অমুকরে এত টাকা নগদ দিয়েছে এবং এত টাকা দেওয়ার প্রতিশ্রুতি ছিল অমুক সাক্ষী। এটাতে মামলা করে একদম কথা মামলা। এটা কিন্তু অনেক সময় মিথ্যা মামলাও বটে। কিন্তু যৌতুক দেওয়ার প্রচলন যদি বাংলাদেশ থেকে উঠে যায়, হালকার থেকে উঠে যায়, তখন কিন্তু মিথ্যা লিখতে পারবে। প্রথম হলো থানায় যায়, থানা বলে যায় যে মামলা আমি দেবো না, তখন কোর্টে যায়, কোর্ট বলে মামলা নাও। কিন্তু কোর্টের ধারণা হয়ে যাবে একসময় যে হালকাটে কোনো যৌতুক চলে না। যদি আপনারা মনে করেন, তাহলে আমরা এই জায়গায় আসলাম যে আমরা যৌতুক আমার ছেলের ক্ষেত্রে উনি যেমন বলে ফেলেছে, আমরা এই যাদের সন্তান ছোট আছে বড় তো এক সময় হবে, একটা সিদ্ধান্ত ছেলেদের মধ্যেও থাকতে হবে, মেয়েদের মধ্যে থাকতে হবে স্পষ্টভাবে। যে মেয়েটির ক্ষেত্রে কেউ যৌতুক চায়, সাথে সাথে গতকালকে একটা ভালো ঘটনা আছে, বলে শেষ করি। ইন্ডিয়াতে ছেলে মেয়ে বিয়ে দেবে, একখানে বসছে, হঠাৎ করে মেয়েটা শুনছে ছেলেটা শিক্ষিত না, অশিক্ষিত। মেয়ে বলছে আমি বিয়ে করবো। তারা জিজ্ঞেস করছে, যখন বলছে না হলো ভালোই, তখন মেয়ে তারা জিজ্ঞেস করছে বলো 16 সাথে 15 সাথে 6 করলে কত হবে? ওই পাত্র বলেছে 17। 15 সাথে 6 যোগ করলে হয় 17। এরকম শিক্ষিত সে বিয়েতে ভেঙে দিয়েছে। সে মেয়েটাকে আমি ধন্যবাদ জানাই। তার এরা এইরকম অশিক্ষিত, এ নিজেরা একদম অশিক্ষিত, তারাও দিলে বলার কথা 17, 16, 17, 18, 19, 20, 21, 22। তা বললে হয়তো মেয়েটা বিয়ে করতে হবে। ওইরকম একটা ইন্টারের লোককে যেহেতু মেয়েটি শিক্ষিত, সে তার সাথে জীবন আসলে চালাইতে পারে। সুতরাং এই বিষয়টি ভাববার বিষয়। কখনো এটা কিন্তু আমাদের ইসলামে আছে, তুমি কিন্তু আলু তেল এবং পানি কিন্তু একসাথে মিশে না, তোমরা সমান জায়গার মধ্যে থাকো। এটা কিন্তু ইসলামের একটা বিধান। সমান তুমি খুব নিচু যায় না মেয়ে নিয়ে অথবা ছেলে নিয়ে, তুমি আবার নিচে তো যায় না। নিচু বলতে এটা বোঝায় না, নিচু জাত কিন্তু বোঝায় না, মানে পরিবেশ পরিস্থিতি ইনকাম। যেমন একটা মেয়ে অভ্যস্ত হয়েছে সকালবেলা দুধ খায়, দুধ খাওয়া কিন্তু অনেকে, আমি কিন্তু দুধ খাই না অবশ্য, আর বহুত দুধ খাওয়া গার্লফ্রেন্ডের প্রবলেম দুধ খেতে পারে, অনেকে কিন্তু দুধের প্রতি নেশা। এখন যে ব্যক্তি সারা দুধ খেয়েছে তাকে যদি দুধকে ভাত না দেওয়া হয়, আমি আমার বাবাকে দেখেছি সবচেয়ে বেশি মাইন্ড করে সে হলো দুধকে ভাত না খাওয়া। সুতরাং এই পরিবেশে যে মানুষ হয় তাকে যদি দুধবিহীন কোনো জায়গায় রাখা হয় কেমন হবে? যে আদরে বড় হয়েছে কিছুটা, যে পরিবেশে বড় হয়েছে, যেমন যে চোখে ধুবিয়েছে, তাকে যদি বলা হয় এখন মেঝেতে ঘুমাইতে হবে এবং ঘরের বিছানায় ঘুমাইতে হবে, কেমন হবে? ঘর যখন গায়ের মধ্যে লাগবে, আপনি ঘরে ঘুমাইতে ফেলেছে, সে জায়গায় কিন্তু চোখে ঘুমাইতে পারবে, তার কোনো সমস্যা হবে না। সে সুবাসে ঘুমাইতে পারবে, বসতে পারবে। যে নিচে বসতো সে কিন্তু সুবাসে বসতে পারবে, সে জানিনে বসতে পারবে, সে কিন্তু যেগুলো জায়গায় নিতে পারবে। যে জীবনে প্লেনে ওঠে নাই সে কিন্তু প্লেনে উঠতে পারবে, যে প্লেনে সবসময় চলছে সে কিন্তু আর রিক্সায় উঠতে। এইটা কিন্তু বাস্তবতা, এবং এই বাস্তবতার কারণে আমাদেরকে একটু সময়ের মধ্যে থাকতে রাসূলুল্লাহ বলছেন তো নাকি হাদিস থেকে এরকমই তো, যে তোমরা কাছাকাছি মধ্যে থাকো। এটা মানে না উচ্চ বড় বলতে বোঝায় না, আশরা বা আটরা এরকম বোঝায় না, কিন্তু উচ্চ বড় বলতে অভ্যস্ততা যেন। এটা কিন্তু আমার শেখ সৈয়দ এটা কিন্তু বোঝায় নাই, এটা আমার ভুল কিন্তু নিয়েন না। কোনো শেখের কোনো বিষয় নাই, কোনো সৈয়দের বিষয় নাই, কোনো মীরের বিষয় নাই, মানুষ সকল মানুষ এক। এবং এই যে রাসূলুল্লাহ তার শেষ বিদায় ভাষণে বলছে, আজকে থেকে ঘোষণা করছে, আজকে থেকে আরবের প্রতি কোনো অনারবের এবং অনারবের প্রতি আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই। একদম স্পষ্ট ঘোষণা। তার মানে হলো যদি মনে করে যে আরবের সিদ্ধান্ত গ্রহণ করছে আমার যেহেতু উম্মত, তারা আরবের সমস্ত লোক যদি মনে করে যে আমরা অন্যান্য সারা বিশ্বের চেয়ে আমরা শ্রেষ্ঠ, মনে করতে পারবে? রাসূলুল্লাহ বন্ধ করে দিয়েছে। সেই কারণে কোনো ছোট ছোট ভেদ নাই, কিন্তু পরিবেশ পরিস্থিতি
একটা ভেদাভেদ আছে। যে মেয়েটি সারা জীবনে এমন হতে পারে, যেমন ঘুটি করে না, ঘুটি করে তো বুঝায় গোবর দিয়ে। এখন যে বাড়িতে গোবর দিয়ে ঘুটি করে তাদের জীবন যাপনের, এখন যে বাড়িতে ঘুটি করে না তার পক্ষে ঘুটি করা বাড়িতে এসে কিন্তু জীবন যাপন করা প্রাথমিক অবস্থায় খুবই কষ্ট হবে। কষ্ট হয় না? কষ্ট হবে নাকি? এটা হলো জীবন আচরণের বিষয়। যে মেয়েটি গান গায়, হঠাৎ গান গাইতে পারে, ভালো লাগে, কবিতা আবৃত্তি করে, পড়াশোনা করে, সেই মেয়েটিকে এমন জায়গায় বিয়ে দিল যে বাড়িতে কোনো বই নেই, কেমন হবে? সে তার পক্ষে জীবনযাপন করা সম্ভব হবে না। সুতরাং এই বিষয়টা কিন্তু আছে। সুতরাং এই যৌতুক আমরা নিব না আমাদের শান্তির জন্য, সামাজিক কারণে, আমাদের পরিবারের কারণে, আমাদের সন্তানের কারণে। সেই কারণে 3টে জায়গায় আসছি, অনেক সময় হয়েছে, আমি অনেকক্ষণ কথা বলেছি। আমার মনে হয় আমি সময়ের, আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, আমরা একটা জায়গায় আসলাম। প্রথম কি আসলাম যে আমি আমার নিজে নারী নির্যাতন করবো, এটা ঠিক একমত তো? এবং আমার অধিকারের মধ্যে আমি নারী নির্যাতন হতে দেব না, এটা ঠিক আছে। সেকেন্ড আমরা কি আসছি, আমি আমার শিশু কন্যা, আমার কন্যাকে বাল্য অবস্থায় বিয়ে দেব না, এবং আমার অধিকারের মধ্যে আমি বাল্য বিবাহ হতে দেব না। থার্ড কি হলো, এইটার মধ্যে একটা সংশোধনী সহ আমি বলে, আমি আমার ছেলে সন্তানের ক্ষেত্রে যৌতুক নিব না। কি কথা ঠিক আছে? আমি আমার ছেলে সন্তানের ক্ষেত্রে যৌতুক নেব না। তাহলে কি আমরা যারা উপস্থিত আছে, আমরা কি এই শপথটা পাঠ করতে পারি? তাহলে একটু দাঁড়াতে হবে। আমি শপথ করছি যে আমি ব্যক্তিগত জীবনে নারী নির্যাতন করব না। আমার অধিকারের মধ্যে নারী নির্যাতন হতে দিব না। আমি আমার শিশু কন্যা বাল্য বিবাহ দেব না। আমার অধিকারের মধ্যে বাল্য বিবাহ হতে দিব না। আমি আমার ছেলে সন্তানের ক্ষেত্রে বিয়ের সময় কোনো যৌতুক নিব না। ধন্যবাদ। এইটি হলো আমার বোধহয় 6ষ্ঠতম উপজেলা, যদিও আরো থাকলে